তো আজকে আমাদের ক্লাস চার্লসের সূত্র। ওকে, তো এখানে আমরা তিনটে রাশি দেখব। একটা হলো গ্যাসের চাপ, একটা হলো গ্যাসের আয়তন, আর একটা হলো গ্যাসের উষ্ণতা। রাইট, এবার বয়েলের সূত্রে যেমন এই চাপের সাথে আয়তনের একটা সম্পর্ক তৈরি হয়েছিল, উষ্ণতা স্থির ছিল, কিন্তু আমাদের চার্লসের সূত্রে আয়তনের সঙ্গে উষ্ণতার একটা সম্পর্ক তৈরি হবে, যেখানে গ্যাসের চাপ স্থির থাকবে। ভালো করে বোঝো। তাহলে এখানে চার্লসের সূত্রে গ্যাসের চাপ স্থির থাকবে, আয়তনের সাথে উষ্ণতার মধ্যে একটা সম্পর্ক আছে। তো সেই সম্পর্কটা কি, সেটাই হলো চার্লসের সূত্র। সম্পর্কটা হচ্ছে এরকম যে কোনো একটা গ্যাসের, মনে করো, আগে জিনিসটা বুঝে নাও, সংজ্ঞাটা পরে আসছি আমি। মনে করো কোনো একটা গ্যাসের আয়তন হচ্ছে V0, রাইট? এবার চার্লস বলছেন যে এই গ্যাসের উষ্ণতা 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা হচ্ছে V0। তো এবার উষ্ণতাটাকে যদি বাড়ানো হয় এবং বাড়িয়ে 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা যদি বাড়ানো হয় বা 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা যদি কমানো হয়, তাহলে এই গ্যাসের আয়তন এই 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যে আয়তন ছিল এর মানে গুণ, এর 1/273 অংশ হারে যথাক্রমে আয়তন বৃদ্ধি বা হ্রাস পাবে। যথাক্রমে কেন বললাম? কারণ আমি বলেছি উষ্ণতা প্রথমে বাড়ানো হতে পারে, কমানো হতে পারে। যেহেতু প্রথমে বাড়ানোর কথা বলেছি, তাহলে উষ্ণতা বাড়লে বাড়বে, কমলে কমবে। তাহলে বিষয়টা আমি যদি আরেকবার বলি যে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের যে আয়তন ছিল, এবার উষ্ণতা যদি আমরা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াই, ঠিক আছে, তো এখানে একটা কথা বলে নিতে হবে যে গ্যাসের চাপ যদি স্থির থাকে আর গ্যাসের ভর যদি নির্দিষ্ট থাকে, তাহলে দুটো জিনিস স্থির করে দিলাম, একটা হচ্ছে চাপ আর একটা হচ্ছে গ্যাসের ভর। এই দুটো জিনিসকে যদি আমরা স্থির রাখি তাহলে, এবং উষ্ণতা যদি 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াই বা কমাই, তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওই গ্যাসের যে আয়তন তার বা এর যাই বলো, এর মানে গুণ, এর 1/273 অংশ হারে আয়তন যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পাবে। তার মানে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় হচ্ছে আয়তন V0। আর তাহলে 1 ডিগ্রি উষ্ণতায় আয়তনটা কত দাঁড়াবে? তাহলে সেটা যদি আমি V1 ধরি, তাহলে V1টা কত হবে? 0 ডিগ্রিতে ছিল কত? ভালো করে বোঝো, 0 ডিগ্রিতে ছিল V0, আর আয়তনটা বাড়লো কত? আয়তনটা বাড়লো V0/273। এই যেখানে দেখো V0/273, রাইট? তাহলে এখন আয়তনটা কত হলো? V1 হলো V0 কমন নাও, 1 + 1/273, রাইট? তো এটা হচ্ছে 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন হলো। এবার এটা যদি T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন হয়, তাহলে VT কত হবে? V0 1 + 1 ডিগ্রি বাড়ানোর জন্য যেমন এটা 1 হয়েছে, T ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে এটা হবে T/273। তাহলে এটা হচ্ছে গাণিতিক ব্যাখ্যা হলো, মানে চার্লসের সূত্রটি লেখো এবং ব্যাখ্যা করো, পরীক্ষায় আসে। তো তোমরা তাহলে কি করবে? ব্যাখ্যাটা তখন এইভাবে করবে। এবার আমি সূত্রের যে স্টেটমেন্টটা, বিবৃতিটা, সেটা আমি তোমাদের একটু লিখে দিচ্ছি, দেখে নাও। তো সূত্রের বিবৃতি হচ্ছে এইরকম: স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি বা হ্রাস করলে ওই গ্যাসের আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার আয়তনের 1/273 অংশ হারে যথাক্রমে আয়তন বৃদ্ধি বা হ্রাস পাবে। তো আশা করি সূত্রটা তোমরা বুঝতে পেরেছো, এবং সূত্রের ব্যাখ্যা যখন বলবে তখন তোমরা লিখবে যে মনে করি 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন V0, এবং 1 ডিগ্রি উষ্ণতা বাড়ালে আয়তন বৃদ্ধি পাবে এত। তাহলে 1 ডিগ্রি উষ্ণতায় আয়তন কত হবে? V1 = V0, 1 V0 এটা ছিল, তার সঙ্গে যোগ হলো V0/273। সিমিলারলি যখন উষ্ণতা T ডিগ্রি হবে তখন কত হবে? V0 1 + T/273। এটাও ব্যাখ্যা হয়ে গেল, ঠিক আছে? এইবার আমরা নেক্সট প্রশ্ন যেটা আসবো, চার্লসের সূত্র তো হলো, এইবার এই চার্লসের সূত্রকে আমরা কিভাবে পরম উষ্ণতার সাহায্যে প্রকাশ করব। তো পরম উষ্ণতা কি, প্রথমে আমরা সেটা দেখে নিই। তো আমরা দেখব পরম স্কেলটা কি। বিজ্ঞানী কেলভিন কি করলেন? -273 ডিগ্রি সেলসিয়াস এটাকে নিম্ন স্থিরাঙ্ক ধরে, -273 ডিগ্রি সেলসিয়াসকে নিম্ন স্থিরাঙ্ক ধরে, এবং
প্রত্যেক একটা ঘর মানে স্কেলের প্রত্যেকটা ডিগ্রির মান সেলসিয়াস স্কেলের একটা ডিগ্রির সমান করে যে স্কেলটি নির্মাণ করলেন তাকে বলা হচ্ছে পরম স্কেল। তো স্কেলটা যদি আমরা দেখি তাহলে কেমন হবে বিষয়টা, ঠিক থার্মোমিটারটা হবে এই রকম, যেখানে এই যে ভ্যালুটা এটা হচ্ছে -273 ডিগ্রি সেলসিয়াস বা এটাকে আমরা বলছি 0 কেলভিন। এরপরে প্রত্যেক যে একটা ডিভিশন রয়েছে সেই একটা ডিভিশন হচ্ছে 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার সমান। এবার এটা সাপোজ মনে করো 0 ডিগ্রি সেলসিয়াস, এরপরে এটা হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। এইভাবে এই যে স্কেলটি নির্মাণ হয়েছে এটাকে বলা হচ্ছে পরম স্কেল। তাহলে পরম স্কেল দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে সর্বোচ্চ যেটা 100 ডিগ্রি সেলসিয়াস বিশুদ্ধ জলের স্ফুটনাঙ্ক, এটা হচ্ছে বিশুদ্ধ জলের হিমাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস, আর এটা হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক যেটা -273 ডিগ্রি সেলসিয়াস বা 0 কেলভিন। এবার এই পরম স্কেলের সাথে আমরা যদি সেলসিয়াস স্কেলের রিলেশন দেখি, পরম স্কেলের সঙ্গে সেলসিয়াস স্কেলের রিলেশন, তো রিলেশনটা কেমন? রিলেশনটা হচ্ছে এরকম যে মনে করো সেলসিয়াস স্কেলে একটা পার্ট হচ্ছে T ডিগ্রি সেলসিয়াস, আর এটাই পরম স্কেলে পার্ট হচ্ছে T কেলভিন। তাহলে এদের মধ্যে সম্পর্কটা হবে এইরকম, T ইজ ইকুয়াল টু t প্লাস 273, বোঝা গেল? T ইজ ইকুয়াল টু t প্লাস 273। এবার মনে করো আমি বললাম যে বিশুদ্ধ জলের হিমাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস। এবার বলা হলো তাহলে বিশুদ্ধ জলের হিমাঙ্ক এটা কেলভিন স্কেলে কত হবে? তাহলে আমরা বের করব T। এই টিটা হচ্ছে এই জিরোটা হচ্ছে সেলসিয়াস স্কেলের ভ্যালু, তাহলে 0 প্লাস 273 দ্যাট ইজ 273 কেলভিন। এটা হচ্ছে বিশুদ্ধ জলের হিমাঙ্ক বা বরফের গলনাঙ্ক 273 কেলভিন। একইভাবে ধরো বলা হলো যে বিশুদ্ধ জলের স্ফুটনাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে, 100 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই ভ্যালুটা পরম স্কেলে কত হবে? খুব সহজ, আমরা কি করব টি প্লাস 273 এই ফর্মুলা ব্যবহার করব এবং এখানে আমরা টি এর ভ্যালুটা 100 বসিয়ে দেবো আর এটা 273, তাহলে যোগ করলে কত হবে? 373 কেলভিন, রাইট? তাহলে এই 373 কেলভিন এটা হচ্ছে বিশুদ্ধ জলের কি স্ফুটনাঙ্ক। এবার ধরো আরো একটি কোশ্চেন আমি দিই, এইখান থেকে আরো এরকম কোশ্চেন আসে যেগুলো, সেগুলো দু একটা কোশ্চেন আমি একটু আলোচনা করি। মনে করো একটা প্রশ্ন দিল যে 30 ডিগ্রি সেলসিয়াস এবং 300 কেলভিন এই দুটোর মধ্যে কোনটির ভ্যালু বা মান বেশি? তো ভালো করে দেখো, 30 ডিগ্রি সেলসিয়াস এটাকে যদি আমরা কেলভিনে প্রকাশ করি তাহলে কত হবে? তাহলে হবে T সমান 30 প্লাস 273 মানে 303 কেলভিন। তাহলে বুঝতেই পারছো 303 আর 300 কোনটা বেশি? 303 বেশি, তার মানে 30 ডিগ্রি সেলসিয়াস বেশি। তো এইরকম ভাবে কিন্তু বিভিন্ন প্রশ্ন এখান থেকে আসে। ওকে, তো এবার আমাদের যেটা কাজ হবে সেটা হচ্ছে এই চার্লসের সূত্র থেকে আমরা পরম শূন্য উষ্ণতার মান ভ্যালুটা বের করব। এটা কিন্তু একটা প্রশ্ন আসে এবং এই প্রশ্নটা যেহেতু এইভাবে দেয় যে চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতা ব্যাখ্যা করো, তাহলে তোমাকে কিন্তু আমি যেভাবে করে দিচ্ছি ঠিক সেইভাবে অ্যান্সারটা করতে হবে। তো দেখে নাও অ্যান্সারটা কেমন হবে। দেখো, মনে করি আমরা যে প্রশ্নটা করছি সেটা হচ্ছে চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতা। তো এই প্রশ্নের অ্যান্সারটা অনেকে অন্যভাবে শুধুমাত্র সংজ্ঞাটা দিয়ে দেয়, সেটা করলে কিন্তু হবে না, তোমাদেরকে এইভাবেই লিখতে হবে। মনে করি 0 ডিগ্রি উষ্ণতায় গ্যাসের আয়তন V0 এবং T ডিগ্রি উষ্ণতায় ওই গ্যাসের আয়তন VT। তাহলে চার্লসের সূত্র থেকে আমরা কি লিখতে পারি? চার্লসের সূত্র থেকে আমরা লিখতে পারি VT ইজ ইকাল টু V0 1 প্লাস T/273। এটা তো আমরা করেছি, চার্লসের সূত্র থেকে আমরা দেখেছি। এইবারে লিখবে এখন যদি টি এর ভ্যালু -273 ডিগ্রি সেলসিয়াস হয় তাহলে এখানে 273 বসিয়ে দাও, তাহলে ভি -273 যদি বসিয়ে দাও তাহলে V0 1 - 273/273 কেটে গিয়ে 1 হবে,
তার মানে V0 ইন্টু 1 মাইনাস 1 মানে 0, মানে 0 হলো। অর্থাৎ -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন কি হয়ে গেল না, শূন্য হয়ে গেল। বোঝা গেল? তাই এই -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাকেই বলা হয় পরম শূন্য উষ্ণতা। এরপরে এই লাইনটা জুড়ে দেবে, যেহেতু -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন শূন্য, তাই এই -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাকে পরম শূন্য উষ্ণতা বলা হয়। তো যদি প্রশ্নটা এভাবে করে যে চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার সংজ্ঞা দাও, তাহলে অ্যান্সারটা কিন্তু তোমরা এইভাবেই লিখবে, যে চার্লসের সূত্র থেকে পাই এই লাইনটা পেলে তারপরে এইভাবে ব্যাখ্যাটা করবে। ওকে, এই প্রসঙ্গে আমি আরও একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এই আমরা তো দেখলাম যে সেলসিয়াস স্কেলের সাথে যে রিলেশনটা আমরা দেখলাম কেলভিন স্কেলের, এছাড়া একটা ভ্যালু অবশ্যই তোমরা জেনে রেখো, যেমন আমরা পরম শূন্য উষ্ণতার মান আমরা কি দেখলাম, যে সেলসিয়াস স্কেলে -273 ডিগ্রি সেলসিয়াস, এটা হচ্ছে সেলসিয়াস স্কেলে। তো এই ভ্যালুটা যদি তোমাকে বলে ফারেনহাইট স্কেলে কত, তাহলে এটা বলবে -459.4 ডিগ্রি ফারেনহাইট। এটা কিন্তু মনে রাখবে তোমরা, ঠিক আছে? -459.4 ডিগ্রি ফারেনহাইট, এটা হচ্ছে পরম শূন্য উষ্ণতার মান। কোন স্কেলে না, ফারেনহাইট স্কেলে। ফারেনহাইট স্কেলে এই ভ্যালুটা হচ্ছে এটা। তো আমরা এইবারে দেখব কি না, চার্লসের সূত্রটাকে আমরা যদি পরম স্কেলের সাহায্যে প্রকাশ করি তাহলে কেমন হবে। তো পরম স্কেলের সাহায্যে চার্লসের সূত্রটা কেমন হবে, তো এই ক্ষেত্রে আমাদের এই টি সমান ক্যাপিটাল টি সমান স্মল টি প্লাস 273, এটা কিন্তু আমাদের কাজে আসবে। তো এই জন্য এটা আমি লিখে নিলাম। তো এখন আমরা চার্লসের সূত্র থেকে যেটা পাচ্ছিলাম, টি ডিগ্রি উষ্ণতায় আয়তন ভিটি ইজিক্যাল টু V0 1 প্লাস টি বাই 273, এটা তো আমরা জেনেছি আগেই। তো এবার এটাকে একটু লসাগু করে দাও, 273 লসাগু হলো, তাহলে 273 প্লাস টি কত হবে, এই 273 প্লাস টি, এখানে দেখো এটা সমান আমরা ক্যাপিটাল টি লিখতে পারি। তাহলে এটা যদি ক্যাপিটাল টি লিখে দাও, তাহলে V0 ইন্টু ক্যাপিটাল টি বাই 273, এটা হচ্ছে ভিটি সমান হলো, রাইট? তো এখন আমরা যদি ধরে নিই যে T1 কেলভিন উষ্ণতায় কোনো একটা গ্যাসের আয়তন হচ্ছে V1 এবং T2 কেলভিন উষ্ণতায় ওই গ্যাসের আয়তন V2, তাহলে আমরা লিখতে পারি এই সমীকরণটা আমরা কিভাবে লিখতে পারি দেখো। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে V1 ইজ ইকুয়াল টু, এখান থেকে দেখো V0 T1 বাই 273 এবং V2 সমান V0 T2 বাই 273। খুব সহজ, একদমই সহজ। এবার অনুপাত করে দাও, V1 বাই V2 করো। তাহলে দেখো V0 কেটে যাবে, 273 কেটে যাবে, এটা হবে T1 বাই T2, রাইট? এইবার আমরা এটাকে লিখতে পারি এইভাবে, V1 বাই এই T1টাকে নিচে নিয়ে চলে আসো, সমান এই V2টা উপরে চলে গেল বাই T2, ঠিক আছে? তাহলে কি দাঁড়ালো, V1 বাই T1 সমান V2 বাই T2। এটাই হচ্ছে চার্লসের সূত্রে পরম স্কেলের সাহায্যে প্রকাশ, ঠিক আছে? তো এখানে দেখো এই যে ভি এবং টি এর যে অনুপাতটা, এখানেও যা এখানেও তাই, মানে যেহেতু সমান চিহ্ন মাঝখানে আছে, V1 বাই T1 সমান V2 বাই T2। এবার একইভাবে V3 বাই T3, V4 বাই T4, এইভাবে চলতেই থাকবে। তার মানে আমরা লিখতে পারি V বাই টি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, কে ইজ এ কনস্ট্যান্ট, রাইট? তো এখান থেকে তাহলে তুমি লিখতে পারো V ইজ প্রপোর্শনাল টু টি। এই হচ্ছে পরম স্কেলের সাহায্যে চার্লসের সূত্রের প্রকাশ। এটা কিন্তু পরীক্ষায় একটা প্রশ্ন আসে, পরম স্কেলের সাহায্যে চার্লসের সূত্রকে প্রকাশ করো। তাহলে এইভাবে তোমরা সিম্পল প্রকাশ করে দেবে। তো আশা করি এটাও তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। তো এইবার আমরা চার্লস সূত্র সংক্রান্ত বিষয়গুলো আলোচনা করলাম। এখন আমাদের বাকি থাকলো কি, চার্লসের সূত্রে যে বিভিন্ন গ্রাফিক্যাল প্রেজেন্টেশন, তো সেইগুলো একটু আমরা এবার দেখব। অ্যান্ড নেক্সট ফাইনালি আমরা কিছু প্রবলেম দেখার চেষ্টা করব, ঠিক আছে? তো প্রথমে আমরা একটু গ্রাফ দেখে নিই।
তো প্রথমে আমরা দেখব ভি ভার্সেস টি লেখচিত্র কেমন হয়। তো আমরা তো দেখেছি এদের মধ্যে সম্পর্কটা কি, এদের মধ্যে সম্পর্কটা কেমন ছিল, সমানুপাতিক সম্পর্ক ছিল, তাই তো। এবং যখন এদিকে যদি আমরা ক্যাপিটাল টি কেলভিন প্রকাশ করি আর এদিকে আয়তন ভি কে প্রকাশ করি, তাহলে আমরা জানি যে 0 কেলভিন তাপমাত্রায় আয়তন 0 হয়। তাহলে এই লেখচিত্রটা কিন্তু মূল বিন্দুগামী সরলরেখা হবে। কেমন হবে? মূল বিন্দুগামী সরলরেখা, ঠিক আছে। এবার এটাই আমরা যদি লিখি ভি ভার্সেস স্মল টি ডিগ্রি সেলসিয়াস, এই লেখচিত্রটি যদি অঙ্কন করতে বলা হয়, তাহলে দেখো এটা আবার কিন্তু চেঞ্জ হবে। কেন চেঞ্জ হবে বা কীরকম চেঞ্জ হবে একটু দেখে নাও। মনে করো এটা টি ডিগ্রি সেলসিয়াস, এটা হচ্ছে আয়তন ভি। তো আমরা জানি কি যে এটা 0 ডিগ্রি সেলসিয়াস। তো 0 ডিগ্রি সেলসিয়াসে কি আয়তন 0 হয়? কখনোই হয় না। তো আমরা কিন্তু এটা মূল বিন্দুগামী সরলরেখা লিখতে পারি না। সেক্ষেত্রে আমরা টেম্পারেচারটাকে মাইনাসের দিকে বাড়িয়ে দিলাম এবং লেখচিত্রটা হবে এই রকম। এই যে ভ্যালুটা যেখানে এই ভলিউমটা এসে টেম্পারেচারকে ছেদ করেছে সেটা হচ্ছে -273 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। এটা হচ্ছে -273 ডিগ্রি সেলসিয়াস এবং লেখচিত্রের প্রকৃতিটা হবে এইরকম। তাহলে তোমাদের যদি পরীক্ষায় আসে ভি ভার্সেস টি লেখচিত্র কেমন হবে, ক্যাপিটাল টি হলে এটা, স্মল টি হলে এইটা, ঠিক আছে। এবং এই ক্ষেত্রে কিন্তু এই যে লেখচিত্র আমি এঁকেছি এখানে কিন্তু বিভিন্ন প্রেসারের জন্য প্রত্যেকটার ক্ষেত্রে প্রেসার যদি আলাদা আলাদা হয়, ধরো এটা একটা প্রেসার, হ্যাঁ এটা একটা প্রেসার। তো এই যে প্রেসারগুলো আলাদা, এটা মনে করো P1, এটা হচ্ছে P2, এটা হচ্ছে P3, ঠিক আছে। তো বিভিন্ন প্রেসারের জন্য এটা বিভিন্ন লেখচিত্রগুলো কিন্তু আমরা পেলাম। এখন যদি প্রশ্ন করে তোমাকে এরকম একটা লেখচিত্র দিল, দিয়ে প্রশ্ন করলো যে এখানে এই P1, P2 আর P3 এদের মধ্যে রিলেশনটা কেমন, মানে কে বড় কে ছোট, তাহলে কি বলবে? তাহলে অ্যান্সারটা কি হবে সেটা এবার দেখে নাও। তো এটা বোঝার জন্য যেটা দরকার সেটা হচ্ছে তোমাদের কিছু জিনিস এক্সট্রা জানতে হবে। সেটা হচ্ছে মনে করো আমি একটা যে কোনো একটা লেখচিত্র আঁকছি, ধরো এটা একটা লেখচিত্র আঁকলাম। এই লেখচিত্র এই এক্স অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস সঙ্গে একটা থিটা কোণ করেছে, ঠিক আছে। তো তোমরা ক্লাস 10-এ পড়ছো, অবশ্যই মানে ত্রিকোণমিতি শিখছো। তো ত্রিকোণমিতির ক্ষেত্রে এই যে লেখচিত্র এর নতি হচ্ছে ট্যান থিটা, রাইট। এই থিটা এর যদি নতি নাও তাহলে এটা হচ্ছে ট্যান থিটা। এবং এই নতিটা কি, এই নতিটা ভালো করে দেখো, এই নতিটা হচ্ছে আমরা যদি y = mx সরলরেখা লিখি, এই mটা হচ্ছে নতি, মানে m = ট্যান থিটা, ঠিক আছে। তাহলে আমাদের যে ইকুয়েশন সেটা হচ্ছে পিভি সমান কেটি, রাইট। তাহলে ভি = k/p × t। এই k/p এটাকে তুমি নতি বা m এর সাথে কম্পেয়ার করতে পারো। ভালো করে দেখো, m এর সাথে কম্পেয়ার করতে পারো। তাহলে ভালো করে একটু দেখো, এই p এর ভ্যালু যত বেশি হবে তত কি হবে, নতিটা কম হবে। তাহলে এই তিনটের মধ্যে এই যে তিনটে লেখচিত্র আছে 1 2 3, এর মধ্যে বুঝতেই পারছো এর নতি সব থেকে কম। তাহলে যার p বেশি তার নতি কম। তারপরে P2 এর নতি আরেকটু বেশি, P3 এর নতি আরও একটু বেশি। তাহলে বুঝতেই পারছো এখানে রিলেশনটা কি হবে। যেহেতু P1 এর নতি সব থেকে কম, তাহলে P1 is greater than P2 is greater than P3। এটা কিন্তু একটা প্রশ্ন হয় এবং এটা অনেকেই তোমরা কোথাও এই ধরনের আমি যেভাবে বুঝিয়ে দিলাম নতি দিয়ে, এভাবে কোথাও তোমরা এই রকমভাবে কোথাও বোঝোনি এর আগে। তো এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট জায়গা এবং এই প্রশ্নটা কিন্তু নিট লেভেলেও কিন্তু এই প্রশ্নটা আসে। তো এই নতির কনসেপ্ট দিয়ে কিন্তু এই প্রশ্নের অ্যান্সার দেবে। অনেক সময় তোমরা মুখস্থ করেই নাও, কিন্তু মুখস্থ করে এটা হয় না, এই কনসেপ্টটাকে কাজে লাগাবে। দেখো এই যে পি যত বেশি হবে নতিটা কম হবে, তাহলে এখানে এর নতিটা কম, তাহলে পি বেশি, অর্থাৎ P1 is greater than P2 is greater than P3। এই রিলেশনটা পেয়ে গেলে। আশা করি এই ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো এবং এরপরে আমরা স্পেশালি একটা ক্লাস করব এরপরে আমি, এবং লিঙ্কটাও এই ক্লাসের ডেসক্রিপশনে দিয়ে দেবো। সেটা হচ্ছে শুধুমাত্র গাণিতিক সমস্যার সমাধান চার্লসের সূত্র দিয়ে, এবং ওই ক্লাসের মধ্যে আমি প্রথমেই চার্লস এবং বয়েলের সূত্রের সমন্বয় রূপটা দেখিয়ে দেবো এবং তারপরে
গাণিতিক প্রশ্নের সমাধান করে দেবো। তো আজকের ক্লাস এই পর্যন্তই। তার পরের ক্লাস আমরা নেক্সট টাইম আবার আপলোড করব। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।